হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আমরাও কিন্তু আজকে একটা নিউ ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের জেন পাস ইউজি যে নার্সিং এক্সাম আছে সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা জেনারেলি যে কোর্সটা কমপ্লিট করছিলাম সেটা হচ্ছে আমাদের নার্সিং অ্যাপটিটিউড। নার্সিং অ্যাপটিটিউডের মধ্যে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সংক্রমণ রোগ, তার মানে যেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, তাই তো? আচ্ছা, এবার আমাদের যে নার্সিং অ্যাপটিটিউডের যে সিলেবাস, সেখানে দেখো এই জায়গাটা আছে মানে কমিউনিকেবল ডিজিজ, এই জায়গাটাতে আছে আমাদের কমিউনিকেবল ডিজিজ। তাহলে কিন্তু আমরা আজকে এই পার্টটা, এই কমিউনিকেবল ডিজিজের পার্টটা কিন্তু কমপ্লিট করব। আমরা এর আগে নন কমিউনিকেবল ডিজিজ করিয়েছি, পার্সোনাল হাইজিন করেছি, পাবলিক স্যানিটাইজেশন করেছি, তারপরে আমরা ডিজিজ প্রিভেনশন অলরেডি করানো হয়ে গেছে অফলাইনে, ঠিক আছে? তো আমরা আজকে এই কমিউনিকেবল ডিজিজটা করব। যদিও আমাদের অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট এইড কমপ্লিট হয়ে গেছে, ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে টোটালটা। তো যাই হোক, চলো তাহলে আজকে আমাদের ফার্স্ট শুরু করি। আমাদের আজকে জানতে হবে ফার্স্ট, হোয়াট ইজ ডিজিজ? রোগ কী? রোগ হচ্ছে আমাদের কী হচ্ছে মেন্টাল, যেটা হচ্ছে মানসিক, শারীরিক অ্যান্ড সামাজিক, এই তিনটার কম্বিনেশন, তিনটাই যদি আমাদের খুব ভালো থাকে তখন আমরা বলবো আমরা স্বাস্থ্যবান, হেলদি। কিন্তু কথা হচ্ছে, যদি আমাদের শরীরের এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীরের কোনো অঙ্গ বা আমাদের শরীর নর্মালভাবে কাজ করতে পারছে না, নর্মাল স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, তাহলে ওই কন্ডিশনকে আমরা কি বলবো? ওই কন্ডিশনকে আমরা বলবো হচ্ছে রোগ। তাহলে ওই কন্ডিশনকে আমরা কি বলবো? রোগ। যদি আমাদের শরীরে এমন এক অবস্থা যেখানে আমাদের শরীর নর্মালভাবে কাজ করতে পারছে না, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? রোগ বলবো। তো এই রোগ যদি আমরা দেখি, তাহলে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত? 7th এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে কততে? 7th এপ্রিলে ওয়ার্ল্ড হেলথ ডে ধরা হচ্ছে। এবার কথা হচ্ছে, এই রোগ আবার দু ধরনের। একটা হচ্ছে আমাদের কমিউনিকেবল ডিজিজ, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ যেটা হচ্ছে একজনের শরীর থেকে, যেমন ম্যালেরিয়া। ধরে নাও তোমার ম্যালেরিয়া আছে, এইবার তোমাকে কোনো একটা মশা কামড়ালো এবং ওই মশাটা গিয়ে একজন সুস্থ মানুষকে কামড়ালো, তাহলে কিন্তু সেই সুস্থ মানুষটারও ম্যালেরিয়া হবে। তাহলে এইটা যেমন দেখো তোমার বডির থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হলো। তাহলে কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে যে ডিজিজগুলো, যে রোগগুলো একটা শরীর থেকে আরেকটা শরীরে স্প্রেডিং হয়, সেগুলোকে বলা হয় কমিউনিকেবল ডিজিজ বা সংক্রমণ রোগ, ঠিক আছে, বা সংক্রামক রোগ বলা হয়। আর যে রোগগুলো একটা শরীর থেকে, একটা বডির থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হয় না, যে রোগগুলো একটা বডির থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হয় না, সেগুলোকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ। যেমন ধরে নাও আমার কোনো ভিটামিনের অভাব আছে, আমার শরীরে পুষ্টির অভাব আছে, আমার শরীরে পুষ্টির অভাব আছে, ভিটামিন ডি এর অভাব আছে আমার শরীরে, ধরে নাও ভিটামিন ডি এর অভাব আছে, তাহলে ডি এর অভাব থাকলে পরে আমারই সেটা প্রবলেম হবে, আমারই রিকেটস হবে, কিন্তু আমার সাথে যে বন্ধুটা ঘোরাফেরা করছে তার কিন্তু প্রবলেম হবে না। ধরে নাও আমার অ্যালার্জির প্রবলেম আছে, আমি চিংড়ি মাছ খেলে পরে আমার অ্যালার্জি উঠে যায়, কিন্তু সেই অ্যালার্জির প্রবলেম তো তোমার নাও থাকতে পারে বা আমার ফ্রেন্ডের নাও থাকতে পারে। তাহলে যে ডিজিজগুলো একটা বডির থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হয় না, সেগুলোকে বলা হয় অসংক্রামক রোগ। আর যেগুলো একটা বডি থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হয়, সেগুলোকে বলা হয় সংক্রামক রোগ। এইবার এই আমরা আজকে মেনলি পড়বো সংক্রামক রোগ, যেগুলো একটা বডির থেকে আরেকটা বডিতে স্প্রেডিং হয়। মনে রাখবে, এই সংক্রামক রোগ সবসময় কিন্তু কোনো না কোনো জীবাণু দিয়ে স্প্রেডিং হবে। তাহলে কোনো না কোনো জীবাণু থাকবে, তার মানে সংক্রামক রোগ কিন্তু সবসময় জীবাণু দিয়েই হয়। আর অসংক্রামক রোগ যেগুলো, সেগুলো তোমার পুষ্টির অভাবে হতে পারে, জিনগত অভাবে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে। এগুলো যেমন ক্যান্সার, ডায়াবেটিস, এগুলো বর্ণান্ধতা, এগুলো হচ্ছে অসংক্রামক রোগ। আর সংক্রামক রোগ লাইক কলেরা, ম্যালেরিয়া, ঠিক আছে, এইডস, এগুলো কিন্তু সংক্রামক রোগ। একটা বডি থেকে এর কাছ থেকে এর কাছে যেতে পারে। ক্লিয়ার? সংক্রামক রোগ। আজকে আমরা মেনলি এই সংক্রামক রোগটা নিয়েই পড়বো, আমরা এই সংক্রামক রোগটা নিয়েই আজকে পড়বো। নেক্সট চলে আসি আমরা এই সংক্রামক রোগ কি। তাহলে কি বললাম? যে রোগটা আমাদের একটা বডির থেকে আর একটা বডিতে স্প্রেডিং হয়, সেটা হচ্ছে আমাদের সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ কি দিয়ে হচ্ছে? কোনো না কোনো প্যাথোজেন দিয়ে হচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে, স্যার প্যাথোজেন কি? তাহলে প্যাথোজেন যে কোনো জীবাণু যেটা আমাদের দেহে প্রবেশ করলে পারে আমাদের দেহে রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে প্যাথোজেন।
তাহলে প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে সেই সমস্ত জীবাণু যেগুলো আমাদের দেহে প্রবেশ করলে পরে আমাদের রোগ সৃষ্টি করে বা সংক্রমণ ঘটায়, সেগুলো হচ্ছে প্যাথোজেন। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের প্যাথোজেন। নেক্সট চলে আসি, এই যে রোগগুলো হচ্ছে, এই রোগগুলোর ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করে যে রোগগুলো কতটা জায়গা জুড়ে ছড়াচ্ছে। এই রোগগুলো কি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নাকি পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে যাচ্ছে? যেমন তোমরা দেখেছো করোনা, করোনা কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়নি শুধু, করোনা অল ওভার ওয়ার্ল্ডে হয়েছিল। তাহলে কোনো ডিজিজগুলো আছে অল ওভার ওয়ার্ল্ডে হয়, কোনো ডিজিজগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে হয়, কোনো ডিজিজগুলো কোনো একটা গ্রামে হয়। ঠিক আছে, তাহলে আমরা সেই হিসাবে এই রোগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করব। সেই হিসাবে আমরা রোগগুলোকে ভাগ করব। ফার্স্ট ধরে এন্ডেমিক। এন্ডেমিক রোগ কোনগুলো? যেগুলো কম সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ, কম কম সংখ্যক একটা নির্দিষ্ট এরিয়াতেই হচ্ছে, নির্দিষ্ট এলাকাতেই হচ্ছে। যেমন ইয়েলো ফিভার, গয়টার, এগুলো একটা নির্দিষ্ট এরিয়াতেই হয়। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের এন্ডেমিক। আচ্ছা, এবার চলে আসি আমাদের এপিডেমিক। এপিডেমিক এপিডেমিক কী হচ্ছে? একই সময়ে দ্রুত অনেক মানুষের মধ্যে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যেমন সুরাতে প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। প্যান্ডেমিক, যেমন আমাদের করোনা প্যান্ডেমিক ছিল। কোভিড প্যান্ডেমিক যদি দেখি, কোভিড প্যান্ডেমিক সেটা কিন্তু অল ওভার বিশ্বব্যাপী, তার মানে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়েছিল। তাহলে যে রোগটা অল ওভার ওয়ার্ল্ডে ছড়াবে সেটা কিন্তু আমাদের প্যান্ডেমিক বলা হবে। ক্লিয়ার? আর হচ্ছে স্পোরাডিক, বিক্ষিপ্তভাবে দু একটা কেস দেখা যাবে, মানে খুব কম। ঠিক আছে, যেমন ম্যালেরিয়া। দেখো এই রোগগুলো কিন্তু সব একসাথে ছড়ায় না। ধরুন আমাদের ইন্ডিয়াতে কোথাও আছে কোথাও নেই, কোথাও আছে কোথাও নেই, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এন্ডেমিক মানে একটা নির্দিষ্ট এরিয়াতে সীমাবদ্ধ, এপিডেমিক মানে কি হচ্ছে খুব দ্রুত ছড়াবে, পেন্ডেমিক মানে বিশ্বব্যাপী, আর স্পোডিক মানে দু একটা কেস দেখা যাবে। নেক্সট চলে আসি প্যাথোজেন। কি বললাম? রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলা হচ্ছে? প্যাথোজেন। এবার এই প্যাথোজেন আবার চার ধরনের। একটা হতে পারে প্যাথোজেন, একটা হতে পারে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া একটা প্যাথোজেন হয় ব্যাকটেরিয়া। 2 নম্বর প্যাথোজেন হতে পারে ভাইরাস। 3 নম্বর প্যাথোজেন হতে পারে প্রোটোজোয়া। প্রোটোজোয়া 4 নম্বর প্যাথোজেন হতে পারে আমাদের ওয়ার্ম বা কৃমি। এরকমভাবে এত ধরনের আমাদের প্যাথোজেন আছে। তাহলে কি কি বললাম? তাহলে দেখো, আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, কৃমি হতে পারে। আর একটা স্পেশাল টাইপের কিছু রোগ আছে ছত্রাক দিয়ে ছড়ায়, ফাঞ্জাই দিয়ে ছড়ায়। কিছু রোগ আছে ফাঞ্জাই দিয়ে ছড়ায়, তাহলে কিছু রোগ আছে ফাঞ্জাই দিয়েও হতে পারে। ঠিক আছে, তাহলে প্যাথোজেন আমরা বুঝলাম, তাহলে যেটার জন্য আমাদের রোগ সৃষ্টি হচ্ছে। এবার চলে আসি নেক্সট যদি আমরা চলে আসি, তাহলে নেক্সট আমরা দেখব কি? নেক্সট আমরা দেখছি হচ্ছে যে এই ইনকিউবেশন পিরিয়ড কোনটা? ইনকিউবেশন পিরিয়ড বলছে কোনো একটা রোগ যদি তোমার বডিতে প্রবেশ করে, মানে কোনো একটা প্যাথোজেন, কোনো একটা জীবাণু তোমার বডিতে প্রবেশ করলে পারে, সাথে সাথেই তো আর রোগ হবে না। কোনো একটা জীবাণু তোমার কাছে প্রবেশ করলো, এবং জীবাণুটা প্রবেশ করার পরে যত দিন সময় লাগবে ওই রোগের প্রথম লক্ষণ প্রকাশ পেতে, তাহলে সেটাকেই বলা হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। মানে এখানে লুকিয়ে থাকা। তার মানে তোমার শরীরে ধরে নাও করোনা রোগ ঢুকলো, মানে করোনা জীবাণু ঢুকলো, তাহলে কিন্তু সাথে সাথে জীবাণু ঢোকার সাথে সাথে তোমার করোনা হবে না, কয়েকটা দিন টাইম নেবে। এই যেদিন ঢুকলো জীবাণুটা, সেই দিন থেকে যেদিন তোমার বডিতে ফার্স্ট লক্ষণ প্রকাশ পেলো, সেই পার্টটাকেই বলা হচ্ছে বা সেই কালটাকেই বলা হচ্ছে আমাদের সুপ্তিকাল। সেই সময়কালটাকে বলা হচ্ছে সুপ্তিকাল। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো কে? একটা হচ্ছে ভাইরাস। তোমরা ভালো করে জানো, ভাইরাসকে বলা হচ্ছে লিভিং অ্যান্ড নন লিভিংয়ের মধ্যবর্তী পর্যায়ে। তার মানে কি? ভাইরাস জীবও না, জড়ও না। তার মানে কি? ভাইরাস অ্যাকচুয়ালি তৈরি হয় প্রোটিন নিয়ে, প্রোটিনের আবরণী নিয়ে, প্লাস আর কি নিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড, মানে সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। তার মানে ভাইরাস যখন
তোমার দেহের বাইরে থাকবে, মানে বাইরে ঘোরাফেরা করবে, তখন সেটা মৃত। কিন্তু যখনই কোনো দেহের ভেতরে ঢুকবে ভাইরাস, তখন কিন্তু সে জনন সম্পূর্ণ করা শুরু করবে, তার মানে তখন সে জীবিত হয়ে গেল। বোঝা গেল? এবার ভাইরাস কী কী হতে পারে? কিছু রোগ আছে ভাইরাস ঘটিত, যেমন কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, তারপরে এইচআইভি, এরা কিন্তু ভাইরাস। আবার কিছু রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়া দিয়ে ছড়ায়। ব্যাকটেরিয়াকে বলা হয় প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালের মধ্যবর্তী পর্যায়ে। দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, যেটা গাছের ক্ষেত্রেও আছে, উদ্ভিদেরও আছে কোষ প্রাচীর। তাহলে দেখো উদ্ভিদের মতন বিহেভ করছে, আবার অ্যানিম্যালের মতো বিহেভ করছে। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের নাম কলেরা, যক্ষা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। তারপরে চলে আসি ছত্রাক দিয়ে বিভিন্ন রোগ হয়, যেমন তোমরা নাম শুনেছো দাঁত, হাজা, চুলকানি, তাহলে এগুলো কিন্তু ছত্রাক ঘটিত রোগ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে পরজীবী, যেমন তোমার বডিতে কৃমি ঢুকলে পারে, তাহলে কৃমি হচ্ছে একটা পরজীবী, তাহলে কৃমির জন্য কিন্তু তোমার বিভিন্ন রোগ হতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা। এবার এই রোগটা ছড়ায় কিভাবে? দেখো রোগটা ছড়াচ্ছে কিভাবে। কোনো জীবাণু, যে জীবাণুটা রোগ সৃষ্টি করছে, এই জীবাণুটা কোনো একটা মানুষ বা প্রাণী বা জলের মধ্যে মিশলো, সেই জলটা তুমি খেলে, তাই তো? তুমি তাহলে তোমার বডিতে ঢুকলো জীবাণুটা, এবার তুমি হাঁচি বা কাশি দিলে বা পটি করলে, তাহলে সেই পটির মাধ্যমে জীবাণুটা কিন্তু আবার পরিবেশে ব্যাক করলো। এবার সেই হাঁচি কাশির মধ্যে যে জীবাণুটা আছে, সেটা তোমার অন্য একজনের বডিতে আবার প্রবেশ করতে পারে। ঠিক আছে? সেই অন্য একজনের বডি থেকে আবার নতুন করে রোগ সৃষ্টি করতে পারে। তার মানে কিভাবে হচ্ছে, ধরে নাও কারো একজনের কলেরা হয়েছে, ঠিক আছে? সেই ব্যক্তি বমি করলো কোথাও, সেই বমিতে একটা মাছি বসলো, সেই মাছিটা উড়ে গিয়ে ম্যালেরিয়ার জীবাণু নিয়ে কোথায় গিয়ে বসলো? একটা মিষ্টির দোকানে, মিষ্টির ওপরে। এইবার তুমি গিয়ে কি করছো? সেই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলে এবং খেলে, তাহলে দেখো তোমার বডিতেও কিন্তু জীবাণুটা প্রবেশ করলো। এবার তুমি এবার রোগে আক্রান্ত হয়ে গেলে, এবার তুমি আবার বমি করবে, তোমার বমির মধ্যে মশা মাছি বসবে এবং তারা আবার গিয়ে অন্য কোনো খাবার বা জলের মধ্যে মিশবে। ঠিক আছে? তখন সেখান থেকে আবার আক্রান্ত হবে। এইভাবেই কিন্তু আমাদের রোগগুলো স্প্রেডিং করছে। সেই জন্য আমরা কিন্তু বলছি সংক্রামক রোগ। বোঝা গেল? নেক্সট চলে আসি ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্যতে চলে আসি। তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়ার কী পার্থক্য? ব্যাকটেরিয়া কিন্তু এককোষী প্রাণী, আর ব্যাকটেরিয়াকে বলা হয় প্রোক্যারিওটিক। কি বলা হয়? প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বলা হয়। কেন প্রোক্যারিওটিক বলা হয়? কারণ ব্যাকটেরিয়ার নিজস্ব যে সুস্পষ্ট একটা যে নিউক্লিয়াস থাকবে, সেরকম কোনো কিছু থাকে না, সেই জন্য ব্যাকটেরিয়া কিন্তু প্রোক্যারিওটিক বলা হয়। ঠিক আছে? আর ভাইরাস কি বললাম? যে অর্ধজীবন্ত, মানে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে। তার মানে ভাইরাসকে বেঁচে থাকতে গেলে পারে কী দরকার? একজনের হোস্ট দরকার, মানে যার বডিতে ভাইরাসটা বেঁচে থাকবে। ক্লিয়ার? ব্যাকটেরিয়ার আকার বড়, ভাইরাসের আকার কিন্তু ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। ঠিক আছে? ক্লিয়ার? এবার সংক্রমণ, শরীরের যে কোনো স্থানে ব্যাকটেরিয়া কিন্তু বৃদ্ধি পেতে পারে, কিন্তু আমাদের এই ভাইরাস একটা নির্দিষ্ট কোষে প্রবেশ করবে, তাহলে হবে। এবার আমরা যে ব্যাকটেরিয়ার মারার জন্য আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, সেটা কিন্তু কেবলমাত্র ব্যাকটেরিয়াকে মারতে পারে, ভাইরাসকে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক মারতে পারে না। তাহলে ভাইরাসকে যে ভ্যাকসিন মারতে পারে সেগুলো হচ্ছে অ্যান্টিভাইরাল ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল মেডিসিন। ক্লিয়ার? তাহলে আমরা জ্বর আসলে পারে যে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেটা কেবলমাত্র ব্যাকটেরিয়াকে মারে, ভাইরাসকে কিন্তু মারে না। বোঝা গেল? যদিও কিছু ব্যাকটেরিয়া আমাদের, যেমন উপকারী ব্যাকটেরিয়া আছে, যেমন তোমরা নাম শুনেছো ল্যাক্টোব্যাসিলাস। এটা কি করে? দই তৈরি করে। আবার আমাদের ক্ষুদ্রান্তে আছে ই কলি ব্যাকটেরিয়া, যেটা ভিটামিন বি 12 তৈরি করতে হেল্প করে আমাদের। ঠিক আছে? তাহলে দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারও করতে সাহায্য করে, সবসময় রোগ ছড়ায় না। ঠিক আছে? এবার রোগ কীভাবে ছড়াতে পারে, মানে কী কী উপায়ে রোগটা একটা বডির থেকে আরেকটা বডিতে ছড়ায়? তাহলে রোগ ছড়ানোর একটা হতে পারে বাতাসের মাধ্যমে রোগ ছড়াচ্ছে, বায়ুবাহিত, যেমন ধরে নাও আমার যক্ষা হয়েছে, টিভি হয়েছে, তাহলে আমি হাঁচি দিলাম বা কাশি দিলাম, তাহলে আমার কাশির মাধ্যমে সেই যক্ষার জীবাণুটা কিন্তু বাতাসে চলে আসলো। এবার সেই বাতাসের দ্বারা অন্য যে কেউ শ্বাসকার্য চালাতে পারে, তার কিন্তু হতে পারে। সেকেন্ড
আর একটা টাইপ হতে পারে জল ও খাবারের মাধ্যমে। একটু আগেই বললাম কলেরা, কলেরা হলে পারে এই কলেরা কিন্তু জল ও খাবারের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। আবার কিছু কিছু রোগ আছে বাহকের মাধ্যমে ছড়ায়, যেমন তুমি দেখলে ম্যালেরিয়া, তারপরে হচ্ছে ডেঙ্গু, এগুলো কিন্তু আমাদের মশার মাধ্যমে ছড়ায়, তাহলে দেখো এগুলো হচ্ছে বাহক, ঠিক আছে। তারপরে তোমরা র্যাবিস যেটা হচ্ছে জলাতঙ্ক, সেটা কিন্তু কুকুরের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। আর যেমন ফাঞ্জাই ঘটিত রোগগুলো কিন্তু সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, যেমন তোমার ধরে নাও দাঁত আছে, এবার তোমার সাথে আমি হ্যান্ডশেক করলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমার শরীরের দাঁতটা আসতে পারে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এই রোগগুলো স্প্রেডিং হচ্ছে। এবার আমরা কিছু স্পেশাল টাইপের রোগ পড়ব, যেমন ফার্স্ট ম্যালেরিয়া। তাহলে ফার্স্ট যে আমরা রোগটা পড়ছি সেটার নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার যে জীবাণু সেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এইটা কিন্তু একটা জীবাণু, মানে এটা কিন্তু পরজীবী, মানে আমাদের এইটা হচ্ছে প্রোটোজোয়া। কি বললাম? প্রোটোজোয়া। এবার ম্যালেরিয়া হলে পরে কী হবে? হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঠিক আছে, কাঁপুনি দিয়ে প্রচুর জ্বর আসবে, আর এই জ্বরটা ম্যাক্সিমাম ইভিনিং আসবে। কোথায়, কখন আসবে? ইভিনিংয়ে আসবে, ঠিক আছে, ইভিনিংয়ে আসবে, আর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, ঠিক আছে। এটা ম্যালেরিয়ার লক্ষণ। এই ম্যালেরিয়াটা কে ছড়াচ্ছে? আমাদের স্ত্রী অ্যানোফিলিস মশা। এই যে কোনো ম্যালেরিয়া, ডেঙ্গু হোক, ঠিক আছে, যে কোনো রোগ ছড়াবে সবসময় মনে রাখবে স্ত্রী মশা। সবসময় কে ছড়াবে? স্ত্রী মশা। নেক্সট চলে আসি কলেরা। কলেরা আমাদের কিন্তু একটা ওয়াটার বাহিত রোগ, জলবাহিত রোগ। কলেরা একটা জলবাহিত রোগ, মানে জলের মাধ্যমে ছড়ায়। জলের মাধ্যমে ছড়ায়। কলেরার জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরার জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। দেখো নামের মধ্যে আছে ভিব্রিও কলেরি। এই জীবাণুটা এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে আমাদের দেখো ম্যালেরিয়ার জীবাণু ছিল আমাদের প্রোটোজোয়া, আর আমাদের কলেরার জীবাণু কিন্তু আমাদেরকে ব্যাকটেরিয়া। এবার কলেরার লক্ষণ কি কি? কলেরার লক্ষণ কিন্তু পাতলা পায়খানা হবে, বমি হবে, ঠিক আছে, আর বডিতে আমাদের ডিহাইড্রেশন হয়ে যাবে, মানে জল শূন্য। তখন দেখবে কলেরা হলে পরে তোমাদের ডক্টররা কি বলবে? ওআরএস খাওয়ার কথা। মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তার মানে এই ওআরএসের মধ্যে কি থাকে? ওআরএসের মধ্যে কিছুই না, সল্ট, ঠিক আছে, থাকছে সল্ট, আর জলের সাথে মিশিয়ে খেতে হচ্ছে ওআরএসটা। ক্লিয়ার এই অবধি? নেক্সট চলে আসি আমরা। এই কলেরাটা কিভাবে ছড়াচ্ছে আমরা বললাম, দূষিত জল বা মাছির মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু ছড়ায়, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে আমাদের ম্যাক্রোভাইরাস। কি বলছে? ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে মাইক্রোভাইরাস, ঠিক আছে। এই লক্ষণ কি কি? দেখো আমাদের যে সর্দি, যেটা বললাম যে মাঝে মাঝে জ্বর আছে, সর্দি আছে, শুকনো কাশি, এইটা হচ্ছে কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা। আর এর সুপ্ত অবস্থা মানে ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড কত? ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 4 দিন। মানে যেদিন তোমার বডিতে এই ইনফ্লুয়েঞ্জা হয়েছে বা মাইক্রোভাইরাস এন্টার করেছে, সেদিন কিন্তু তোমার এই রোগটা হবে না। তার 1 থেকে 4 দিনের মাথায় কিন্তু তোমার প্রথম সিমটমটা দেখা যাবে। তারপরের যে ডিজিজ সেটার নাম হচ্ছে আমাদের যক্ষ্মা, বা অনেক সময় একে আমরা টিবি বলি, ঠিক আছে। এই যক্ষ্মা কিন্তু এটা কিন্তু একটা বায়ুবাহিত রোগ, এয়ারবাহিত রোগ। এই এয়ারবাহিত রোগ মানে ওয়াটার ড্রপসলেটের মাধ্যমে, আমরা যখন হাঁচি বা কাশি দিই, এই ড্রপসলেটের মাধ্যমে কিন্তু এটা ছড়াতে পারে, ঠিক আছে। এইবার এই যে আমাদের এই যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? আমাদের যক্ষ্মা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে যক্ষ্মার জীবাণুর নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর এই যক্ষ্মা রোগের জীবাণুটা কিন্তু ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। তাহলে যক্ষ্মার জীবাণুর নাম ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। এবার যক্ষ্মা হলে করে কী হবে? প্রচুর কাশি হবে, এবং কাশির সাথে কী হবে? কাশির সাথে ব্লাড দেখা যাবে। কাশির সাথে, ঠিক আছে। আস্তে আস্তে ওজন কমে যাবে, বুকে ব্যথা হবে, আর বুক দিয়ে শব্দ করবে ঘর ঘর করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের যক্ষ্মা। এটা কিন্তু বেশিরভাগ চেস্টকে অ্যাটাক করে। নেক্সট চলে আসে আমাদের কোভিড।
কোভিড-19, এর জীবাণুর নাম কি দেখো SARS-CoV-2। এটা কিন্তু এক ধরনের ভাইরাস। আর মনে রাখবে কোভিড যে 19-এর ভাইরাস সেটা কিন্তু একটা আরএনএ যুক্ত ভাইরাস। কি যুক্ত ভাইরাস? তার মানে এদের জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু আরএনএ। আর কোভিড হলে পরে তোমরা জানো স্মেল পাওয়া যায় না, স্বাদ নষ্ট হয়ে যায়, জীবের স্বাদ কোরকগুলো কাজ করে না। নেক্সট চলে আসে আমাদের স্পর্শজনিত, যেটা কন্ট্যাক্টের মাধ্যমে স্প্রেডিং হচ্ছে, তোমাকে ছুলে পারে হতে পারে। ফার্স্ট, তাহলে এটা চামড়া জাতীয়, যেমন দাঁতকে ইংরেজিতে বলা হয় রিং ওয়ার্ম, ঠিক আছে? তার মানে আমাদের দাঁত হলে পারে এইরকম একটা দেখা যাবে, আর এগুলোতে ডিপ কালারের রেড আর মাঝখানে লাইট কালারের রেড, মানে গোলাকার লাল, ঠিক আছে? আর এটা কিন্তু তোমার যদি দাঁত হয়, তোমাকে যদি আমি ছুঁয়ে নিই, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমারও হতে পারে। তারপরে স্ক্যাবিস একটা পরজীবীর মাধ্যমে হয়। এটা কিন্তু ত্বকের নিচে গর্ত করে, ঠিক আছে? আর চুলকবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, ঠিক আছে? হ্যান্ড ফুট মানে হাতে হতে পারে, পায়ে হতে পারে, মুখে হতে পারে, এগুলো ডিজিজ। এটা কিসের জন্য? ভাইরাসের জন্য হতে পারে, ঠিক আছে? এটা ভাইরাসের জন্য হতে পারে। নেক্সট চলে আসে আমরা হেপাটাইটিস। খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ হেপাটাইটিস আবার দু ধরনের হয়, হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি। আমরা এখানে পড়ছি হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ কী হচ্ছে? ভাইরাস জনিত রোগ। হেপাটাইটিস এ কী জনিত রোগ? ভাইরাস জনিত রোগ। হেপাটাইটিস দূষিত জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে হেপাটাইটিসের দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে এর ইনকিউবেশন পিরিয়ড কত? 15 থেকে 50 দিন। এর ইনকিউবেশন পিরিয়ড 15 থেকে 50 দিন। আর এই হেপাটাইটিস হলে পারে জন্ডিস দেখা যায় কিন্তু, ঠিক আছে? তার মানে হেপাটাইটিস মেনলি হেপাটিক, মানে কাকে অ্যাটাক করবে? হেপাটাইটিস মেনলি লিভারকে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? হেপাটাইটিস লিভারকে অ্যাটাক করবে। হেপাটাইটিস কাকে অ্যাটাক করবে? লিভারকে অ্যাটাক করবে। তারপর চলে আসি আমাদের সালমোনেলা, ঠিক আছে? সালমোনেলাইসিস, ঠিক আছে? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? এইটা কি হচ্ছে? এটাও তো ডায়রিয়া হবে, ঠিক আছে? এটা তো ডায়রিয়া হবে। দেখো কাঁচা আধসিদ্ধ খাবারের মাধ্যমে ছড়ায়, ডায়রিয়া হবে, ঠিক আছে? তাহলে এটাও আমরা পড়লাম। নেক্সট চলে আসি আমাদের হাইজিন কী জিনিস। তাহলে আমাদের এই রোগ জীবাণুর হাত থেকে বাঁচার জন্য আমাদের কতগুলো স্টেপ নিতে হবে। ওয়ান ইজ হাইজিন মেনটেন করতে হবে, তার মানে আমাদের হাত ধুয়ে রাখতে হবে, ঠিক আছে? হাঁচি কাশি দেওয়ার সময় মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে, ঠিকঠাক মতো জল পান করতে হবে, এগুলো করতে হবে। সেকেন্ড, আমরা কী করতে পারি? আমাদের কোনো ডিজিজ হলে পরে আমরা চিকিৎসা নিতে পারি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, এগুলো নিতে পারি। নেক্সট হচ্ছে আমরা টিকাকরণ করতে পারি, ভ্যাকসিনেশন করতে পারি, তাহলে আমরা ডিজিজ থেকে বাঁচতে পারবো। অ্যান্ড লাস্ট, আমাদের যদি ডিজিজ হয়ে যায়, যাতে আমাদের বডির থেকে অন্য কারো বডিতে না যায়, সেই জন্য আমাকে সবসময় প্রোটেকশন থাকতে হবে, তাই তো? আর সেটাকেই বলা হয় আমাদের আইসোলেশন বা কোয়ারেন্টাইন। করোনার সময় তোমরা কোয়ারেন্টাইনে ছিলে, মনে রাখো, ঠিক আছে? এইটাই সেই ব্যাপার। এবার চলে আসে আর কয়েকটা ডিজিজ, ঠিক আছে? কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরি। তাহলে কলেরার জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। লক্ষণ কী কী? কলেরা হলে পারে ডায়রিয়া, বমি, ডিহাইড্রেশন হবে। কিসের মাধ্যমে ছড়ায়? খুব ইম্পর্ট্যান্ট, জল, দূষিত জল, খাবার। আর কলেরা ছড়ায় মাছির মাধ্যমে। তাহলে বাহককে, বাহক হচ্ছে মাছি। ক্লিয়ার? তারপরে চলে আসি টাইফয়েড রোগের জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি, ঠিক আছে? এটা কি হচ্ছে? দুপুরে আমাদের একটানা জ্বর থাকবে, পেটে ব্যথা থাকবে, এগুলো টাইফয়েড। নেক্সট চলে আসি যক্ষা। আমরা একটু আগে বললাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বুকে। এর ভ্যাকসিনের নাম কি? বিসিজি ভ্যাকসিন। দেখো, বি, ব্যাসিলাস, ক্যালামিটি, গুয়ারিন, মানে 3টা ভ্যাকসিন। তাহলে এদেরকে বলা হয় পলিক্লোনাল ভ্যাকসিন। যদি কোনো ভ্যাকসিন দিয়ে একটা ডিজিজকে সারানো যায়, সেটাকে বলা হয় মনোক্লোনাল ভ্যাকসিন। আর এই টিভি হলে পারে কিসের ওষুধ খাওয়ানো হয়? কোন ওষুধ খাওয়ানো হয়? DOTS, ডটসের ওষুধ খাওয়ানো হয়। ক্লিয়ার? ডটসের ওষুধ খাওয়ানো হয়। নেক্সট চলে আসে আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ, সেটা হচ্ছে নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হয়। এটা কিন্তু একটা প্রোটোজোয়া। তাহলে ম্যালেরিয়া কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ। কে ছড়াচ্ছে? দেখো লেখা আছে স্ত্রী অ্যানোফিলিস মশা, খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যালেরিয়া রোগ কে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে এর লক্ষণ কী কী? কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আর ঘাম দিয়ে জ্বর বের হয়ে যাবে, ঘাম হবে। চিকিৎসা কী কী? কোন ওষুধ ইউজ করবো? কুইনাইন। তাহলে কুইনাইন ওষুধ ইউজ করবো আমরা কিন্তু, ঠিক আছে? তারপরে আমাদের আমাশায় চলে যায়, অ্যামিবিয়েটিক আমাশা, ঠিক আছে? এইটার জীবাণুর নাম কি? অ্যান্টামিবা হিস্টেলিকা। কি নাম? আমাশয়ের জীবাণুর নাম কি? অ্যান্টামিবা হিস্টেলিকা। অ্যান্ড লাস্ট আমাদের স্লিপ অ্যান্ড সিকনেস, সেটা কার দ্বারা ছড়ায়? সেটা কিন্তু আমাদের টেস্টিস মাছি বা সেটসি মাছি দ্বারা ছড়ায় কিন্তু। তাহলে কী দিয়ে ছড়ায়? সেটসি মাছি দ্বারা ছড়ায়।
নেক্সট চলে আসে আমাদের অ্যাসকারিস। এটা কিন্তু একটা কৃমি, এটা কিন্তু একটা গোল কৃমি, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে ছড়ায়? কাঁচা শাকসবজি খেলে পারে বা অপরিষ্কার হাতে ইউজ করলে পারে, এগুলোর মাধ্যমে ছড়ায়। তারপরে চলে আসে আমাদের টিনিয়াসিস। এটা কিন্তু ফিতা কৃমিটার নাম কি? টিনিয়া সোলিয়াম। তাহলে টিনিয়াসিস কার মাধ্যমে ছড়ায়? টিনিয়া সোলিয়াম, এটা কিন্তু একটা আমাদের ফিতা কৃমি, ঠিক আছে। এটা কি হচ্ছে, যে শূকর বা গরু এদের মাংস, আধা সিদ্ধ মাংস খেলে পারে এদের মাংসের মধ্যে এই ডিমগুলো বা এদের বডি পার্টগুলো থেকে যায়, মানে টিনিয়া সোলিয়ামের বডি পার্টগুলো থেকে যায়, এবং এই মাংসগুলোকে যদি ভালো করে সিদ্ধ না করে তাহলে আমাদের বডিতে ঢুকে যাচ্ছে। নেক্সট চলে আসে আমাদের ফাইলেরিয়াসিস বা গোদ। এই ফাইলেরিয়াসিস বা গোদের যে জীবাণুটার নাম উচেরিয়া ব্র্যাঙ্কপটি। কী নাম? উচেরিয়া ব্র্যাঙ্কপটি। এটা কিন্তু ভিভিআই, তাহলে উচেরিয়া ব্র্যাঙ্কপটি। এটা কে ছড়াচ্ছে? এটা কিন্তু কিউলেক্স মশা দ্বারা ছড়াচ্ছে। আর এই উচেরিয়া ব্র্যাঙ্কপটি কিন্তু লিম গ্রন্থিকে ব্লকেজ করে দেয়, ফলে লিম গ্রন্থি ফুলে যায়, ফলে পা হাতির মতো ফুলে যায়। আর সেই জন্যেই এই রোগটাকে বলা হয় এলিফেন্টিয়াসিস। তাহলে কী রোগ বলা হয়? এলিফেন্টিয়াসিস। হাতির পায়ের মতন ফুলে যায় বলে একে এলিফেন্টিয়াসিস বলা হয়। নেক্সট চলে আসি, আমাদের একটু আগে পড়লাম ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় কেন? দেখো, ইলেকট্রন মাইক্রোস্কোপে কেবলমাত্র আমরা ভাইরাসকে দেখতে পারি, মানে এতটাই ক্ষুদ্র, ঠিক আছে। আর কেবলমাত্র হোস্ট কোষ মানে পোষক কোষে এরা কিন্তু বংশ বিস্তার করতে পারে, না ছাড়া করতে পারে না। আর এই ভাইরাসকে আমরা কিন্তু ক্রিস্টালাইজ করতে পারি, ঠিক আছে। ক্রিস্টালাইজ করতে পারি বলে কিন্তু ভাইরাসকে আমরা জ্বরও বলছি। কিন্তু এরা যখন কোনো পোষকের দেহে ঢুকবে তখন কিন্তু সে আবার জীবের মতো কাজ করবে। নেক্সট চলে আসি, ভাইরাস ঘটিত আর কিছু রোগ আছে, যেমন একটা হচ্ছে চিকেন পক্সের ভাইরাসের নাম কি? ভ্যারিওলা জুস্টার বলা হচ্ছে। চিকেন পক্স হলে পরে তোমরা জানো ফোস্কার মতন পড়ে যায়, এটা হচ্ছে র্যাশ বা চিকেন পক্সের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে হেপাটাইটিস আমরা একটু আগে পড়লাম। এবার হেপাটাইটিস বি হতে পারে, হেপাটাইটিস সি হতে পারে, হেপাটাইটিস ডি হতে পারে। মনে রাখবে এ আর বি কিসের মাধ্যমে ছড়ায়? জলের মাধ্যমে। বি সি ডি কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়। এই হেপাটাইটিস কিন্তু আবারও বলছি লিভার সংক্রান্ত রোগ। আর লিভার রোগ হলে পরে মূত্রের কালার কালো হবে, ঠিক আছে, ইউরিন কালো হবে, আর বডিতে ব্লাড কমে যাবে, ব্লাড লো হয়ে যাবে, বোঝা গেল। র্যাবিস, যেটাকে আমরা বললাম জলাতঙ্ক, এটা কুকুরে কামড়ালে হয়, বিড়ালে কামড়ালে হয়, বাদর কামড়ালে হয়। তাহলে ওয়ার্ল্ড র্যাবিস ডে কবে ধরা হচ্ছে? 8 সেপ্টেম্বরকে ওয়ার্ল্ড র্যাবিস ডে ধরা হচ্ছে, ক্লিয়ার। লুই পাস্তুর এই জলাতঙ্ক রোগের কে টিকা আবিষ্কার করেন? লুই পাস্তুর। কি টিকাটার নাম কি? পেনিসিলিন। আর এই পেনিসিলিন আবিষ্কার করা হয় পেনিসিলিয়াম নোটেটাম থেকে, ক্লিয়ার। তারপরে চলে আসে আমরা এইডস রোগের পুরো নাম আছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর এই এইডস রোগের প্যাথোজেনের নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তাহলে HIV হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই যে আমাদের HIV ভাইরাস, এটা কিন্তু হিউম্যানদের ইমিউনিটিটাই কমিয়ে দেয়। আর এই HIV কিন্তু একটা RNA যুক্ত ভাইরাস, একটা RNA যুক্ত ভাইরাস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই HIV কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই কমিয়ে দেয়, ক্লিয়ার। কীভাবে ছড়ায়? আচ্ছা, আর একটা কোশ্চেন, এই এইডস রোগ কিন্তু আমাদের যে টি লিম্ফোসাইডের টি হেল্পার কোষ, এই টি হেল্পার কোষকে কিন্তু অ্যাটাক করে ফার্স্টে, ক্লিয়ার। কীভাবে ছড়ায়? যৌন মিলনে ছড়াতে পারে, ঠিক আছে, রক্ত সঞ্চালনের মাধ্যমে ছড়াতে পারে, মায়ের থেকে বাচ্চার বডিতে ছড়াতে পারে, অ্যান্ড আমাদের সিরিজের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে আমাদের ওয়ার্ল্ডের এইডস দিবস কবে পালন করা হয়? এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। তাহলে ওয়ার্ল্ডের এইডস দিবস কবে পালন করা হয়? আমাদের 1 ডিসেম্বর। এই ডেটাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর আমাদের কোভিড-19, দেখো 2019 সালে হয়েছিল বলে সেই জন্য আমরা 19 বলছি, ঠিক আছে। এর ভাইরাসের নাম কি? SARS-CoV-2, ঠিক আছে, সেভারাল অ্যাকোয়ার্ড রেসপিরেটরি সিস্টেম। দেখো, আর কোভিড হলে পরে কিন্তু আমাদের শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, সেই জন্য রেসপিরেটরি আমাদের সিনড্রোম বলা হচ্ছিল, ঠিক আছে। প্রথম কোথায় হয়েছিল? উহানে, মানে চীনের উহান শহরে হয়েছিল, ঠিক আছে। কত? 2019 সালের ডিসেম্বর মাসে। কীভাবে ছড়ায়? বাতাসের মাধ্যমে, ড্রপসলেটের মাধ্যমে ছড়ায়। আমাদের সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 14 দিন, ঠিক আছে। কী করতে হবে? তাহলে এটাকে প্রিভেন্ট করতে গেলে পরে আমাদের মাস্ক পরতে হবে, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, আর কেউতে ভ্যাকসিন দিতে হবে। নেক্সট আর কিছু রোগ, টিটেনাস জানো, যে পুরনো দা বা পুরনো কোনো কিছুতে হাত ফাত কেটে গেলে পরে আমরা টিটেনাস ইঞ্জেকশন দিই। তাহলে টিটেনাস আমাদের কী হচ্ছে? টিটেনাসের আরেকটা নাম হচ্ছে লকজ। এই টিটেনাস হলে পারে কি না আমাদের চোয়ালের যে
মানে চোয়ালটা ব্লকেজ হয়ে যায়, সেই জন্য আমরা চোয়ালটাকে আর নাড়াতে পারি না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই টিটেনাস রোগের আমাদের ভ্যাকসিনের নাম কি? ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস আর টিটেনাস, ঠিক আছে? তিনটা একসাথে। তারপরে সিফিলিস ও গনেরা, ঠিক আছে? এটা কিন্তু যৌনবাহিত রোগ। ক্লিয়ার? যৌনবাহিত রোগ, তার মানে এসটিডি বলা হয় যৌনবাহিত রোগকে, মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তারপরে চলে আসছে ডিপথেরিয়া। এটা কাকে অ্যাটাক করে? মেনলি গলাকে অ্যাটাক করে। দেখো, এটারও কিন্তু আমাদের ভ্যাকসিন ডিপিটি। দেখো, ডিপিটি টিটেনাসেরও ভ্যাকসিন ছিল, আবার এইটারও ভ্যাকসিন, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে পলিক্লোনাল ভ্যাকসিন বলা হয়। হুপিং কফ, যেটাকে বলা হয় পার্টুসিস, ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু আমাদের ভ্যাকসিনের নাম হচ্ছে, ডিপিটি। দেখো, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, মানে তিনটা রোগ। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের রোগ। এটি পেনিসিলিন কার্যকরী হয়, আর পেনিসিলিন পাওয়া যায় পেনিসিলিয়াম নোটেটাম থেকে। ক্লিয়ার? তার লাস্ট পার্ট দেখো ডিপিটি, এখানে টোটালটাই দেওয়া আছে ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস, এই তিনটা রোগকে সারাবে কিন্তু। নেক্সট চলে আসি ভাইরাস আর ব্যাকটেরিয়া। ভাইরাস আমরা বললাম যে অতি ক্ষুদ্র, ব্যাকটেরিয়া একটু বড়, ঠিক আছে? ভাইরাস আমাদের কী হচ্ছে, প্ল্যান্ট আর অ্যানিম্যালের মধ্যবর্তী পর্যায়ে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। আর এই ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে নন লিভিং, ঠিক আছে? জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে কিন্তু, ঠিক আছে? কেবলমাত্র পোষক কোষেই এ কিন্তু জীবিত থাকে, আর একে ক্রিস্টালাইজ করা যায়। ক্লিয়ার? তাহলে এইটুকুই ছিল আমাদের আজকে, আর এতক্ষণ ধরে যা পড়লাম এইটুকুই এখানে কিন্তু সামারি করে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে তোমাদের আমাদের সংক্রমণযোগ্য যে ডিজিজগুলো সেটা কিন্তু আমরা আজকে কমপ্লিট করলাম। যদি ক্লাসটা ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। হ্যাঁ, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চেষ্টা করবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আর ক্লাসগুলো কন্টিনিউ করো যাতে করে তোমাদের নার্সিং এক্সামের হেলথ অ্যাপটিটিউড বেস্ট হয়, ঠিক আছে? চলো, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।